আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব পর্ষদ টেস্ট পেপার হিন্দু স্কুলের পেজ নাম্বার 376 পেজের। আজকে আমরা হিন্দু স্কুল এটা আজকে আমরা করব। দেখো, একের রোমান সংখ্যা একে আছে 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত, মানে আর এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে আসল কত টাকা, 1000 টাকা, সময় হলো 3 বছর, আর সমূল চক্রবৃদ্ধি এ হলো 1331 টাকা। তাহলে আমরা আর এর মানটা বের করব। তো দেখো, আমি লিখে নিচ্ছি আসল পি 1000 টাকা, সময় এন 3 বছর, সমূল চক্রবৃদ্ধি এ হলো 1331 টাকা, বার্ষিক সুদের আর বার্ষিক সুদের হার আর প্রশ্নবোধক দেওয়া আছে, মানে এই আর এর মানটা আমরা বের করে নেবো। ঠিক আছে, তো এর জায়গায় এর মানটা বসিয়ে দিচ্ছি 1331 সমান সমান পি এর জায়গায় আসবে 1000 1 প্লাস আর এর মানটা কত আছে, আর এর মান আছে, আর এর মান নেই, আর এর মানটাই বের করতে বলেছে, তাই বাই 100 হবে, এখানে এন এর মান হবে 3। বা এখানে আমরা কি করব, এই পুরোটা এই পাশে আনবো আর এই পুরোটা ও পাশে নেবো। তাহলে 1000 ফার্স্ট ব্র্যাকেটে যা আছে 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হবে 3, আর এখানে যা আসবে 1331। ঠিক আছে, হয়তো তোমরা বলবে যে প্লাসটা এই পাশে আসলে তো মাইনাস হয়। আমরা একবারে যদি পুরোটা এই পাশে আনি, এই পুরোটা ও পাশে নেই, তাহলে চিহ্ন চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে। তাহলে দেখো, এখানে 1000টা পুরোটার সঙ্গে গুণ সম্পর্কে আছে, তাহলে ও পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, সমান সমান। তাহলে এখানে 1331 বাই হয়ে যাবে 1000, বা এখানে যা আছে 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হলো কিউব। তাহলে এখানে আমরা যদি এটাকে আমরা 11 আর এটাকে আমরা 10 লিখি, এর মাথায় যদি কিউব দেই, 3টা 11 যদি আমরা গুণ করি তাহলে 1331 আসবে, 3টা 10 গুণ করলে 1000 আসবে। ঠিক আছে, এই পাওয়ার পর মনে মনে কেটে দিচ্ছি 1 প্লাস আর বাই 100 সমান সমান হলো 11/10, বা আর বাই 100 সমান সমান, দেখো 11/10, এখানে এটা প্লাস আছে, এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -1 হয়ে যাবে, বা আর বাই 100 সমান সমান, এখানে আমরা লসাগু যদি 10 নিই, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 11কে গুণ করলে 11 11, এটা নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে 10কে ভাগ করলে 10ই হবে, 10 দিয়ে 1কে গুণ করলে 10কে কী আসবে, 10 আসবে। বা আর বাই 100 সমান সমান, ওপরে বিয়োগ করলে আসবে 1, নিচে আসবে 10, আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে হবে 10 আর সমান সমান, এদিকে গুণ করলে আসবে 100। যেহেতু আমরা আর এর মান বের করবো, তাহলে আর সমান সমান কী আসবে, 100 বাই কী হবে, এখানে 10 আর এর মাঝখানে গুণ আছে, আর এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 10 10-এ কী হবে, 100, বা আর ইকুয়াল টু হলো 10, তাহলে আর এর মান হবে 10%। 2-এর দাগে আছে 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 হলে পি এর মান কত। প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নেব, আর এই সমীকরণের বীজ দুটো আলফা ও বিটা ধরে নেব। আমরা প্রথমে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা বার করব, এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা বের করব। আর বীজদ্বয়ের পার্থক্য মানে আমরা যে বীজটাকে ধরে নিলাম, মানে একটা ধরেছি আলফা, একটা কি ধরেছি বিটা, সেই আলফা আর বিটার পার্থক্য মানে আলফা মাইনাস বিটা হবে, আলফা মাইনাস বিটা হবে 2। বোঝা গেল? তাহলে লিখে নিচ্ছি। তো দেখো, আমি সমীকরণটা তুলে নিয়েছি এবং এই সমীকরণটাকে 1 নং সমীকরণ লিখেছি। ধরি 1 নং সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা ধরে নিয়েছি বীজ দুটো। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি সূত্রটা আমরা কি জানি, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস কত, বি কত, বি হলো এক্সের সহগ, তাহলে এক্সের সহগ হলো -12 বাই এ হলো x² সহগ, তাহলে কত হবে 2। তাহলে আমরা এখানে মাইনাসে যে গুণ করলে কী হবে, প্লাস হয়ে যাবে, 12 বাই হবে 2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 দুগুণে 12, তাহলে আসবে আলফা প্লাস বিটা আসবে 6। এবং কী বের করবো, বীজদ্বয়ের গুণফল বের করবো। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্রটা কি, সি বাই এ। সি হলো সমীকরণটা ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ কী হবে, পি প্লাস 2, এ হলো x² সহগ, তাহলে কত হবে 2। দেখো, এবং বইয়ে এটা কিন্তু বলে দিয়েছে সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য। বীজদ্বয়ের পার্থক্য কত আছে, 2 বলা আছে। তার মানে আমরা লিখব যে আলফা মাইনাস বিটা মানে বীজদ্বয়ের পার্থক্য মানে হলো বিয়োগ, কত আছে 2 দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে পি এর মান কত, এই যে পিটা আছে এই পি এর মানটা কত হবে সেটা আমরা বের করব। কিভাবে বের করব, তাহলে আমরা লিখে নিচ্ছি, আমরা জানি একটা সূত্র লিখে নেব। আমরা এই সূত্রটা লিখে নেব, আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা কার সূত্র হয়, এটাকে তোমরা এই সূত্রটা করতে পারো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা না দিয়ে এটা করবে তোমরা। ঠিক আছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র দেবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab। ঠিক আছে, প্লাস 4ab, এই সূত্রটা দিবে। তাহলে দেখো, এখানে এ বলতে আলফা ধরছি, বি বলতে বিটা ধরছি, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এর সূত্র হবে। তাহলে কী হবে, এ বলতে আলফা ধরেছি, বি বলতে বিটা, তার মানে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আসবে, প্লাস কী হবে
4ab, তাহলে 4a বলতে এখানে আলফা আছে, বি বলতে বিটা আছে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করলাম যে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আলফা প্লাস বিটার মানটা দেখো কত আছে, আলফা প্লাস বিটার মান আছে 6, তাহলে এখানে আমরা 6 বসিয়ে দিচ্ছি, মাথায় আসবে স্কোয়ার। আলফা মাইনাস বিটার মান কত আছে এখানে 2, 2-এর মাথায় আসবে স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটা, আলফা বিটার মান কত আছে পি প্লাস 2/2, পি প্লাস 2/2। দেখো 6 স্কোয়ার মানে 6 6 36 হবে, আর 2 স্কোয়ার মানে আসবে 4, যোগ এই 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 2 2 4, ঠিক আছে। এবার এই 2 দিয়ে এই দুটোকে আমাদের গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে পিকে গুণ করলে হবে 2p, 2 দিয়ে 2কে গুণ করলে আসবে 4 বা 36 সমান সমান এখানে এই 4 আর এই 4 যোগ করলে কত আসবে 4 4 8 যোগ 2p, বা দেখো পি যেহেতু আমরা পি এর মান বার করবো তাই পিটাকে বা পাশে নেবো, তাহলে প্লাস আসলে এ পাশে আসবে -2p, আর এখানে 8 আছে 8টাকে রাখবো, প্লাস 36 এ পাশে আসলে হবে -36 বা -2p সমান সমান এখানে প্লাসে মানে যে মাইনাস 36-এর থেকে আমরা 8 বিয়োগ করবো, তাহলে 36-এর থেকে 8 বিয়োগ করলে কত আসবে 28, চিহ্ন থাকবে কোনটার বড়টার, মানে প্লাসে মানে যে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে, 36 থেকে 8 বিয়োগ করলে আসবে 28, চিহ্ন থাকবে সবসময় বড়টার সামনেরটা, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, বা পি সমান সমান আসবে 28/2, কারণ এখানে 2 আর পি এর মাঝখানে গুণ আছে, গুণটা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, 14 দুগুণ আসবে 28, তাহলে পি ইকুয়াল টু কত আসবে 14, অর্থাৎ পি এর মান আসবে 14। 3-এর দাগে আছে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 হলে কসের পাওয়ার 2024 দেওয়া আছে থিটা প্লাস সেকের পাওয়ার 2024 থিটা এর মান কত হবে। তাহলে প্রথম আমরা হোলের আগে এইটুকু তুলব, দেখো হোলের আগে তুলে নিয়েছি, এখানে লিখবো কস থিটা প্লাস, কস থিটা আর সেক থিটার মধ্যে সম্পর্কটা আমরা কি জানি অনন্যক, তাহলে সেক থিটা মানে আমরা কি জানি 1/cos থিটা সমান সমান 2, আমরা এখানে লসাগু নেব, লসাগু হবে কস থিটা, তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি কস থিটাকে ভাগ করি তাহলে কস থিটাই হবে, কস থিটা দিয়ে কস থিটাকে গুণ করলে আসবে কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে এক অক্ষে 1 আসবে সমান সমান 2। এর পর লাইনটা আমি এখানে করছি, তো এটার নিচে দেখো নাই মানে কি আছে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি 1 দিয়ে গুণ করলে এটাই আসবে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান এই দিকে যদি গুণ করি তাহলে আসবে কি 2 cos থিটা, বা এবার দেখো এটাকে আমি সাজিয়ে লিখছি একবারে, কস স্কোয়ার থিটা এটার সামনে প্লাস আছে, এটা এপাশে আসলে মাইনাস হবে -2 cos থিটা, আর এখানে আছে +1 সমান সমান, তাহলে ও পাশে 0 থাকবে কারণ এটা এ পাশে নিয়ে এসেছি, তাই সমান সমান ও পাশে 0 থাকবে। তাহলে দেখো এটাকে লেখা যায় কস থিটা এর মাথায় স্কোয়ার মাইনাস, এটাকে আমি লিখছি না, আবার এটাকে লিখছি +1 স্কোয়ার লেখা যায় সমান সমান 0। তাহলে দেখো এই স্কোয়ারটা যদি এটার মাথায় আসে হবে কস স্কোয়ার থিটা, আর এই স্কোয়ারটা যদি এটার মাথায় আসে তাহলে 1 স্কোয়ার মানে 1 আসবে, মানে এটা মানে যা কথা এটা মানে একই কথা। এবার আমরা যদি দিই স্কোয়ার -2ab, তাহলে 2 সূত্রে 2a বলতে কস থিটা আর বি বলতে কত হবে এখানে 1, তাহলে গুণ করে দিলে কত আসবে 2 cos থিটাই আসবে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, তাহলে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা কি a মাইনাস বি, বি বলতে 1, তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেল, আর এখানে সমান সমান হলো 0। দেখো তার পরের লাইনে এখানে স্কোয়ার উঠলে কি হবে, স্কোয়ার উঠলে হবে প্লাস মাইনাস রুট ওভার, কিন্তু শূন্যের ওপর রুট ওভার দিয়ে লাভ নেই, তাহলে এখানে শূন্যই হবে, ঠিক আছে। তার পরের লাইনে লিখবো কস থিটা -1টা ওপাশে গেলে কী হবে +1 হবে, বা এখানে লিখে নিচ্ছি কস থিটা সমান সমান হবে 1। তাহলে এবার আমরা দেখব আমাদের কার মান বের করতে বলেছে, এখানে মান বের করতে বলেছে কসের পাওয়ার 2024 আর সেকের পাওয়ার 2024 থিটার মান বের করতে বলেছে, তাহলে কস থিটার মানটা আমরা বের করে নিচ্ছি, এবার সেক থিটার মানটা বের করবো, সেক থিটা মানে কি হয় 1/cos থিটা সমান সমান এখানে 1/cos থিটার মান আমি 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, ঠিক আছে। এবার আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, কসের পাওয়ার 2024 থিটা প্লাস সেকের পাওয়ার আছে 2024 থিটা, তাহলে এর মানটা আমরা বের করবো। দেখো কস থিটার মানটা কি আছে 1, তাহলে 1-এর পাওয়ারে আসবে 2024, আর এখানে সেক থিটা মানে কত 1, এর পাওয়ারে আসবে 2024, তাহলে 1কে তুমি যতগুলোই গুণ করো না কেন একই আসবে, আর 1-এর পাওয়ার 2024 মানে 2024 বার তুমি 1কে গুণ করো একই আসবে, তাহলে হবে 2 হবে এটার অ্যান্সার। 4-এ আছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রের এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত হবে। দেখো ভালো করে ছবিটা ভালো করে দেখো, এই একটা বৃত্ত এঁকে নিচ্ছি,
এই বৃত্তের এখানে একটা জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 18 সেমি, এটার নাম দিচ্ছি এ বি, এটার নাম দিচ্ছি ও, তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা হলো 18 সেমি, ঠিক আছে। এবার বলেছে যে কেন্দ্রে এক সমকোণ উৎপন্ন করে, তাহলে এইখানে এক সমকোণ উৎপন্ন করবে। এক সমকোণ যদি উৎপন্ন করে তাহলে এই এটা লম্ব দূরত্ব পি ধরছি, অর্থাৎ এ বি জ্যায়ের দৈর্ঘ্য ধরে নিলাম না, এ বি জ্যায়ের দৈর্ঘ্যটা এখন বলাই আছে যে 18 সেমি। এ বি জ্যায়ের পুরোটা যদি 18 সেমি হয় তাহলে ওপি কি এ বি এর ওপর লম্ব, অর্থাৎ এই পিবি এর মান কি হবে, এ বি এর অর্ধেক হবে, এ বি এর অর্ধেক হবে, তাহলে এ বি এর মান হলো 18/2 কেটে দিচ্ছি, সমান সমান হবে 9 সেমি। এবার ভালো করে দেখো, এই ও এ আর ও বি যোগ করে দিচ্ছি, তাহলে এই পুরো কোণটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, এক সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ওপিটা কি বলেছে, সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই আগে ভালো করে বুঝে নাও, এই পুরোটা তাহলে 90 ডিগ্রি হলে ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত হয়, 180। তাহলে এই কোণটা অর্থাৎ এটা এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওপিটা যদি সমান ভাগে ভাগ করে তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা কিন্তু কী হবে, 45 ডিগ্রি হবে, এটাও কিন্তু 45 ডিগ্রি হবে, অর্থাৎ 45 ডিগ্রি আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই হলো ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে তাহলে এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব বললাম 9 সেমি, তাহলে এটা 9 সেমি হলে এটাও 9 সেমি হবে, কেন, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ আসবে, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আসবে, তার দুটো বাহু সমান হবে, ঠিক আছে। তারপরে এটা হবে কি, এটা হবে 9 সেমি, অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্বটা আসবে 9 সেমি। 5 আছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n-তম সংখ্যাটি কত হবে। তো দেখো এখানে আমাদের বলছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার, তাহলে আমরা প্রথমে n সংখ্যক সংখ্যার যৌগিক গড়টা বের করে নেব। তো এটা হবে 5 যে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় সমান সমান, দেখো n সংখ্যক বলেছে, n সংখ্যক মানে কি, প্রথমটা x1 তারপরটা x2 প্লাস x3 প্লাস এরকম ডট ডট দিয়ে চলতে থাকবে প্লাস xn, n সংখ্যক পর্যন্ত, ঠিক আছে। এবার n সংখ্যক পর্যন্ত তার যৌগিক গড় হবে, সবগুলো যোগ করে কত দিয়ে ভাগ করব, যেহেতু n আছে তাই আমরা n সংখ্যক দিয়ে ভাগ করব। মানে এখানে আমরা গড় কীভাবে বের করি, মনে করো 1 থেকে যদি 10 পর্যন্ত সংখ্যা থাকে তাহলে কি লিখবো, আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করব আর সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, ঠিক এরকমই এখানে n সংখ্যক পর্যন্ত আছে তাই আমরা এটাকে n দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার আমরা প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে বুঝতে পারবো যে প্রথম n-1 সংখ্যার সমষ্টিটা দেওয়া আছে। তাহলে দেখো প্রথম বলেছে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টিটা দেওয়া আছে, তাহলে প্রথম n-1 কোনটা হবে বলো তো, দেখো এভাবে যদি ডট ডট দিয়ে করি তাহলে এর আগের সংখ্যাটা কি হবে, একটা নিচে কমবে, কেন, দেখো এখানে 3 আছে, তার আগে কি হয়েছে 1 কমেছে, তার মানে এই সংখ্যাটা যা আছে তার থেকে 1 মাইনাস হয়ে পরে কিন্তু 2 হয়েছে। আবার এটার থেকে এখানে যখন এসেছে দেখো 2-এর থেকে কিন্তু এটার থেকে এটাকে মাইনাস করে এসেছে কত, 1, মানে এটা এসেছে, ঠিক এখানে n আছে তার মানে তার আগের সংখ্যাটা হবে এর থেকে কত হবে, 1 মাইনাস হবে, তাহলে এক্সের পাওয়ার এখানে না সরি এক্সের নিচে আসবে n-1, তারপরটা আসবে xn। আমি আবার বলছি এখানে 3 আছে, দেখো এটা 2 হয়েছে, মানে এটার থেকে 1 মাইনাস হয়ে এটা এসেছে, ঠিক একই রকম এখানে n ছিল, তাহলে এর আগেরটা এটার থেকে 1 মাইনাস হয়ে এটা আসবে বাই n। তাহলে আমাদের হিসেবে প্রথম n সংখ্যার যৌগিক গড় হলো এটা। আর বইয়ে কত দেওয়া আছে দেখো, n সংখ্যক সংখ্যার যৌগিক গড় দেওয়া আছে x বার, তাহলে আমরা এখানে x বার বসাবো, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে লিখবো আমাদের হিসেবে প্রথম n সংখ্যক সংখ্যার যৌগিক গড় হলো এই পুরোটা, ঠিক আছে। আর বইয়ে কত দেওয়া আছে x বার, তাহলে x বার সমান সমান এটা হবে, মানে বইয়ে যেটা দেওয়া থাকে সেটার সঙ্গে আমরা সমান করে দেবো, প্লাস ডট 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 হবে xn-1 প্লাস xn বাই n বা x বার সমান সমান, দেখো এই এখান থেকে প্রথম n-1 পর্যন্ত সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দেখো প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত, k, তাহলে এখান থেকে প্রথম n-1 মানে এই পর্যন্ত সংখ্যার সমষ্টি দেওয়া আছে k, তারপরে চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলাম k n x এর নিচে n বাই কি আছে n। এবার আমাদের কি বের করতে বলেছে, n-তম সংখ্যাটি কত হবে, তাহলে এই যে n-তম সংখ্যা এটা কি হবে, আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে কি আসবে, n x বার সমান সমান কি থাকবে k প্লাস xn, তাহলে এটাই হবে প্রথম n-তম সংখ্যাটি।
তাহলে এনতম সংখ্যাটি হবে এটা। তাহলে এখানে দেখো অপশনটা দেওয়া আছে কে প্লাস এক্স এন। কে প্লাস এক্স এন কোথায় আছে? কে প্লাস এক্স এন, ও সরি, আমাদের এখানে বলছে এনতম সংখ্যাটি কত। তাহলে এখানে এনতম সংখ্যাটা কোনটা বলো তো দেখি। এনতম সংখ্যাটা হলো এটা, কারণ এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা ডট ডট দিয়ে কিন্তু এটা এনতম সংখ্যা ছিল, ঠিক আছে। তার মানে এনতম সংখ্যা হলো এটা, মানে এটার মানটা আমরা বের করব। তাহলে এটার মান যদি বের করি তাহলে আমরা এই পুরোটা এই পাশে রাখছি, এই পুরোটা এই পাশে রাখছি। কে প্লাস এক্স এন সমান সমান এন এক্স বার, বা দেখো এক্স এন সমান সমান তাহলে এন এক্স বার, এখানে প্লাসটা পাশে গেলে হবে মাইনাস কে। তাহলে এটাই হবে অ্যান্সার। 6 দাগে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে প্রথমে আমরা চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধটাকে ধরে নেব, তারপর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব আর ভূমির ক্ষেত্রফল বের করব। এই দুটো নিচে আন্ডারলাইন করে রাখো। তারপর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ সেটা আমরা পরে করব। প্রথমে আমরা উচ্চতা আর ব্যাসার্ধ ধরে নেব, তারপর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব আর ভূমির ক্ষেত্রফল বের করব। দেখো তো দেখো আমি লিখে নিয়েছি চোঙের উচ্চতা আর চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, আর চোঙের ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এবার প্রশ্ন অনুসারে লিখবো, মানে প্রশ্নের অনুসারে কি বলেছে। এবার বলেছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখে নেব 2 পাই আর এইচ সমান সমান চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছে ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত আছে পাই আর স্কোয়ার, এর কত গুণ হবে, এর 3 গুণ হবে, মানে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে বলেছে সেটা দিকে একটু নজর দিতে হবে। বলেছে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ এর অনুপাত। তাহলে প্রথমে উচ্চতা রাখা আছে, মানে এইচ রাখা আছে। তাহলে এইচ এখানে আমরা দেখো আর আর এইচটাকে রাখবো, আর এখানে আর স্কোয়ারটা গুণ সম্পর্কে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে সমান সমান এখানে কি আছে 3 পাই, আর এখানে 2 পাইটা গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে পাই পাই কেটে দিচ্ছি, আর এখানে দেখো একটা আরের সঙ্গে এখানে একটা আর কেটে যাবে। তাহলে হবে এইচ বাই আর সমান সমান হবে 3/2। তাহলে এইচ এটা আমরা লিখতে পারি এইচ ইস টু আর সমান সমান 3:2, অর্থাৎ চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হলো 3:2 হবে, ঠিক আছে। 2 দাগে বলেছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময় তা হলো। মানে আমাদের সময়টা বের করতে বলেছে। এখানে আসল দেওয়া আছে 900 টাকা, সুদ দেওয়া আছে 135 টাকা, বার্ষিক সুদের হার হলো 6%। আমরা সময়টা বের করব, মানে টি এর মানটা আমরা বের করব। দেখো আমি পরপর লিখে নিয়েছি আসল, বার্ষিক সুদের হার, সুদ এবং সময় টি সমান সমান প্রশ্নবোধক, মানে আমরা জানি না। তাহলে সময়টাকে আমরা বের করে নেবো। তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আয়ের জায়গায় মান বসাচ্ছি, আয়ের মান হলো 135 সমান সমান পি, পি এর মান হবে 900 গুণন টি, সময় হলো এই সময়ের মানটাই আমরা বার করবো, সময় টি টি থাকবে, আর বার্ষিক সুদের আর এর মান হবে 6/100। তাহলে একবার কেটে দিচ্ছি, এখানে হবে 9, তাহলে এখানে আসবে 135 সমান সমান এখানে আসবে 6 নং কত আসবে 54 টি। আমরা টি এর মান বের করবো, তাহলে টি আসবে 135 বাই কি আসবে 54, আমরা ভাগ করে দেব। তাহলে 54 দিয়ে ভাগ যদি করি তাহলে 3 4 12, একবারে 4 5 424। তাহলে এটাকে আমরা প্রথমে 3 বার দিয়ে দেখি কত আসে। 3 4 12 দিয়ে হাতে পাই 1, 3 5 15 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 54কে আমরা 2 বার দিব, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ এটা ভাগ যাবে না, মানে কাটাকাটি যাবে না, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমরা 135কে ভাগ করবো 54 দিয়ে, তাহলে 2 বার দিলে আসবে 108, বিয়োগ করবো 15 থেকে 8 গেলে হবে 7, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, 3 থেকে 1 বিয়োগ করলে আসবে 2। তাহলে দেখো আমরা লিখতে পারি 2 সমস্ত 27/54, অথবা তোমরা দশমিকেও লিখতে পারো, ঠিক আছে। তোমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে পারো, করতে পারো। তো আমি দশমিক নিচ্ছি না, সমষ্টি আকারেই রাখছি। তাহলে লিখে নিচ্ছি বা টি সমান সমান আসবে 2 সমস্ত কত আসবে 2 পূর্ণ 27/54। এখানে আমরা আবার কেটে দেবো, ঠিক আছে। 27কে 27 দিয়ে কাটবো, আর 27 গুণে আসবে 54, বা টি ইকুয়াল টু আসবে 2 সমস্ত 1/2, অর্থাৎ সময়টা আসবে 2 সমস্ত 1/2 হবে, এত বছর। 2 এর দাগে আছে a প্লাস বি বাই 4 ইকুয়াল টু বি প্লাস সি বাই 3 ইকুয়াল টু সি প্লাস এ বাই 5 হলে a ইস টু বি ইস টু সি কত। প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব। দেখো তুলে নিয়েছি, এটাকে সমান সমান আমরা এটাকে কে ধরে নিচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা কে ধরে নেব। তাহলে সুতরাং এ প্লাস বি এর মান হবে 4 দিয়ে কে কে গুণ করে দিলে আসবে 4কে। একই রকম বি প্লাস সি এর মান আসবে 3 দিয়ে কে কে গুণ করলে 3কে, আর সি প্লাস এ এটাকে 5 দিয়ে কে কে গুণ করলে আসবে 5কে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখান থেকে আমরা এখানে
এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখব যে সুতরাং 1 + 2 + 3 করে পাই, মানে 1 নং সমীকরণের বাম পক্ষ যোগ 2 নং সমীকরণের বাম পক্ষ যোগ 3 নং সমীকরণের বাম পক্ষ সমান সমান 1 নং সমীকরণের ডান পক্ষ যোগ 2 নং সমীকরণের ডান পক্ষ যোগ 3 নং সমীকরণের ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সবগুলো যোগ করব। এ যোগ করলে আসবে 2a, বি যোগ করলে আসবে 2b, আর সি যোগ করলে আসবে 2c। এবার সবগুলো যদি যোগ করি কত আসবে, 4 3 7, 7 5 12, 12 কে আসবে, বা a + b + c, আমরা এখান থেকে কি করলাম, 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে a থাকবে, এখানে b থাকবে, এখানে c থাকবে, সমান সমান 12k। এখানে 2 এই পুরোটার সঙ্গে গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে a + b + c = 12k/2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 × 2 = 12 আসবে। তাহলে a + b + c = আসবে কত, 6k আসবে। এবার এই সমীকরণটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নিচ্ছি। এবার 4 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে আমাদের কার মান বেরিয়ে যাবে, সি এর মান। দেখো 4 - 1 করে পাই, 4 - 1 করে পাই। 4 নং সমীকরণটা কি আছে, a + b + c, এটা থেকে আমরা বিয়োগ করব 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে কি আছে, a + b। দেখো যেহেতু বিয়োগ করব তাই আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, বিয়োগের সময় ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। সমান সমান এখানে লিখব ডান পক্ষ হলো 6k আর এটা হলো 4k। তো আমি কিভাবে করলাম, আমি আবার বলছি, যেহেতু 4 - 1 করলাম, মানে 4 নং সমীকরণের বাম পক্ষ লিখে নিলাম, বিয়োগ 1 নং সমীকরণের বাম পক্ষ সমান সমান 4 নং সমীকরণের ডান পক্ষ বিয়োগ 1 নং সমীকরণের ডান পক্ষ। ঠিক আছে, মানে যেটা আগে লিখবো সেটার থেকে বিয়োগ হবে। তাহলে a + b + c, এখানে মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস এ মানে যে হবে না, মাইনাস এ প্লাস হবে -b সমান সমান এখানে বিয়োগ করলে আসবে 2k। এখানে b কাটা, এখানে a কাটা, তাহলে c এর মান কি আসবে, 2k। তাহলে c এর মান 2k আসলো। একই রকমভাবে যদি আমরা 4 - 2 করি, হ্যাঁ 4 - 2 করি, মানে 4 নং সমীকরণটা আগে লিখে নেব, a + b + c বিয়োগ 2 নং সমীকরণ কি আছে, b + c আছে, তাহলে আমরা b + c লিখবো। তা ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে। 4 নং সমীকরণ ডান পক্ষ আছে 6k, এটা থেকে আমরা 2 নং সমীকরণ ডান পক্ষ মানে 3k বিয়োগ করে দেবো। ঠিক আছে, -3k, বা a + b + c -b - c সমান সমান 6k থেকে 3k বিয়োগ করলে 3k। এখানে c কাটা, b কাটা, অর্থাৎ a এর মানটা আমাদের বেরিয়ে গেল 3k। একই রকমভাবে আমরা 4 বিয়োগ আমরা কি করব, 3 করব। তাহলে 4 নং সমীকরণটাকে লিখে নিচ্ছি, a + b + c মাইনাস 3 নং সমীকরণ। 3 নং সমীকরণটা কি আছে, c + a, তাহলে এখান থেকে আমরা c + এটাকে মাইনাস করে দিচ্ছি, সমান সমান 4 নং সমীকরণের ডান পক্ষটা কি আছে, ডান পক্ষটা আছে 6k, এর থেকে বিয়োগ করব 5k। তাহলে লিখে নিচ্ছি এখানে 6k, এর থেকে বিয়োগ করে দিচ্ছি 5k। তাহলে a + b + c - c - a সমান সমান, তাহলে k আসবে, মানে 6টা k থেকে 5টা k গেলে একটা k থাকবে, তাহলে a কাটা, c কাটা, অর্থাৎ b এর মান আসবে k। তাহলে a b c এর মান আমরা বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে a = b = c এর মান কত হবে। ঠিক আছে, তাহলে দেখো a জায়গা মান বসিয়ে দিচ্ছি, এর মান কত আসে 3k, b এর জায়গা মান বসিয়ে দিচ্ছি k, আর c এর মানটা কত আছে 2k, তো বসিয়ে দিলাম 2k। তাহলে কে করে সবগুলো থেকে কাটা যাবে, সমান সমান এখানে থাকবে 3, আর এখানে থাকবে 1, আর এখানে থাকবে 2, অর্থাৎ 3:1:2। 3-এর দাগে আছে আলফা ও বিটা পরস্পরের পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটা এর মান কত হবে। দেখো পরস্পর পূরক কোণ মানে এই দুটো যোগ করে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু আলফা ও বিটা পরস্পরের পূরক কোণ, তার মানে এই দুটো কোণ যোগ করে কত আসবে, 90 ডিগ্রি আসবে। এবার আমি এখান থেকে প্রশ্নটা তুলে নেব। প্রশ্নটা কি আছে, কোসেক কি লেখা আছে, কোসেক আলফা সেক আছে বিটা মাইনাস কট আলফা আছে কট বিটা, এটা আছে। তো দেখো এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করে নেব। ঠিক আছে, তো একটা যে কোনো মান বের করলেই হবে। তো আমি এখান থেকে বিটার মানটাই বার করছি, 90 ডিগ্রি, প্লাসটা এবার আসলে হবে মাইনাস আলফা। ঠিক আছে, তার মানে এখানে আমরা যেখানে বিটা আছে সেখানে এই মানটা আমরা বসাবো। তাহলে এখানে কোসেক আলফাই থাকবে, সেক বিটার জায়গা বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস কট আলফা, আর কটের জায়গা কি বসাবো, কট বিটার জায়গা বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটা বা হবে না, সমান সমানই হবে। তাহলে কোসেক আলফা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমরা কি জানি, কোসেক থিটা বলতে এখন আলফা আছে। ঠিক আছে, কোসেক আলফা মাইনাস এখানে কট আলফা আছে ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি আমরা জানি ট্যান
থিটা জানি, থিটা বলতে এখানে আলফা হবে সমান সমান এখানে গুণ করে দিলে আসবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস এখানে কট থিটা আর ট্যান থিটা কি পরস্পরের অনন্য, তাহলে কট থিটা মানে আমরা জানি 1/ট্যান থিটা জানি, থিটা বলতে এখানে আলফা আছে আর এখানে একটা ট্যান আলফা আছে, এটা কেটে দিচ্ছি, তাহলে আসবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1। আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, এখানে লিখে দিচ্ছি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে সেখান থেকে যদি আমরা কোসেক স্কোয়ার থিটা এটা প্লাসটা যদি এপাশে আসে মাইনাস হবে 1 সমান সমান মাইনাসটা ওপাশে গেলে হবে কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমরা কি জানি কট স্কোয়ার থিটা, তাহলে এখানে দেবো কট স্কোয়ার থিটা বলতে এখানে আলফা আছে। 4 দাগে আছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি রম্বস হবে। 5 আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে প্রথমে আমরা আর মানে ভূমির ব্যাসার্ধটা বের করে নেবো, এখানে ব্যাস দেওয়া আছে এটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা বের করে নেবো। দেখো আমি লিখে নিয়েছি শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি, তির্যক উচ্চতা যেটাকে এল দিয়ে লিখেছি 25 সেমি। তাহলে আমরা কি বের করব, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করব। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধকে আর দিয়ে লিখি, তাহলে 20কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 10 অর্থাৎ 10 সেমি। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল। তো আমরা এখানে মান বসাবো, তাহলে পাই ইন্টু আর, আর এর মানটা কত বলো তো, এখানে আর এর মানটা দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে 10, আবার এখানে আর এর মান বসাবো 10 যোগ, আর উচ্চতা এল এর মান আছে এখানে কত 25 আছে, তো এখানে লিখে নিচ্ছি এত বর্গ সেমি। এবার আমরা পায়ের মানটা বসিয়ে দেবো, পায়ের মান হলো 22/7 হবে, আর এখানে 10, আর এখানে যোগ করলে কত আসবে 35 আসবে, ঠিক আছে। তো 7 দিয়ে কেটে দিচ্ছি, 5 7 35, তাহলে 5 দিয়ে যদি আমরা এটা 10কে গুণ করি 50, আর 50 আর 22 যদি গুণ করি 0 10 0 10 0 0 1 1 1100 বর্গ সেমি, অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1100 বর্গ সেমি। 6 দাগে আছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত? তাই তো, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা মানে হলো 1 2 3 4 5 6 সব। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে 100 পর্যন্ত হবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1 2 3 4 5 6 এরকম ডট ডট দিয়ে 100 পর্যন্ত লিখেছি। তাহলে 100 প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা এই 100 পর্যন্ত। তাহলে এই তথ্যের এন সমান সমান এন মানে তাহলে এখানে গুনলে কয়টা আসবে বলতো, যদি আমরা গুনি তাহলে 1 2 3 4 5 এরকম করে যদি গুনি তাহলে টোটাল আসবে 100 পর্যন্ত, অর্থাৎ এন মানে হলো 100, ঠিক আছে। তাহলে এনটা যুগ্ম না অযুগ্ম? যুগ্ম, কারণ 100টা কি 100টা হলো যুগ্ম, আর যুগ্ম হলে সেই সূত্রটা আমরা কি জানি, সুতরাং নির্ণয় মধ্যমা সূত্রটা যুগ্ম হলে আমরা জানি n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ বাই 2। তাহলে n/2 n এর মান হলো 100/2 তম পদ যোগ 100/2 যোগ 1 তম পদ বাই 2। তাহলে কেটে দিচ্ছি, এখানে আসবে 50, এখানে আসবে 50, তাহলে এখানে আসবে 50 তম পদ যোগ 50 যোগ 1, তার মানে কত আসবে 51 তম পদ বাই কি হবে 2। তাহলে 50তম পদ আমরা যদি এখান থেকে গুনি 1 2 3 4 করি তাহলে 50তম পদ কত আসবে, তাহলে 50তম পদ কত আসবে 50 আসবে। তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত গুনলে যদি 50 পাই, তাহলে 51তম পদটা কি হবে, 1 থেকে যদি আমরা 51তম পদ খুঁজি তাহলে 3 4 5 6 এরকম করে, তাহলে 51তম পদ কিন্তু 51ই হবে, ঠিক আছে। বাই কি আছে 2 আছে, তাহলে দুটো যোগ করব আসবে 5 5 10 101/2, আমরা ভাগ করে নেব। তো 50 দুগুণে একবারে করব 100, এখানে 1 দশমিক দিয়ে একটা শূন্য নেব, 5 দুগুণে আসবে 10, তাহলে আসবে 50.5 আসবে, এটাই হবে অ্যান্সার। 3 রোমান সংখ্যা 1 আছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির প্রাপ্ত লভ্যাংশ মানে লাভের অংশটা তৃতীয় ব্যক্তির লাভের অংশের তুলনায় 60 টাকা কম, মোট লাভের পরিমাণ 480 টাকা।
তার মানে এই যে মোট লাভের পরিমাণ 480 টাকা, এই কথাটা সত্য কিনা মিথ্যা সেটাই আমরা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিন্তু মোট লাভটাকে ধরে নেব, যেহেতু সত্য মিথ্যার প্রশ্ন, তার মানে এই কথাটা মোট লাভ 480 টাকা কিনা, এটা সত্য কিনা মিথ্যা সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা প্রথমে ধরে নেব, ধরি কমা মোট লাভ x টাকা ধরে নেব। তো দেখো আমি এখানে মোট লাভটা ধরেছি x টাকা, যেহেতু লাভ হয়েছে তাই লিখেছি লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত প্রথম ব্যক্তি ইস্টু দ্বিতীয় ব্যক্তি ইস্টু তৃতীয় ব্যক্তি। তাহলে মূলধনের অনুপাতটা এখানে কত দেওয়া আছে 3:8:5। তো এখানে নিচে বসিয়ে দিলাম 3:8:5। এবার আমরা কি করব, এই সবগুলোকে আমরা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে 8 5 কত আসবে 13, 13 আর 3 13, 14 15 16, 16 আসবে। তাহলে মোট লাভ কত টাকা ধরেছিলাম x টাকা, তাহলে লিখবো যে x টাকা লাভে কমা, তাহলে কার কার লাভ বের করব, প্রথম ব্যক্তির লাভ কত টাকা সেটা বের করব। প্রথম ব্যক্তি সোজাসুজি সংখ্যাটা আছে 3 বাই টোটাল যোগফলটা হলো 16 ইন্টু মোট লাভ কত টাকা x টাকা, তাহলে এটা হলো প্রথম ব্যক্তির লাভ, তাহলে এক্সটা ওপরটার সঙ্গে গুণ হবে 3x বাই কী হবে 16 টাকা, এটা প্রথম ব্যক্তির লাভ। এবার আমরা কার লাভ বের করব বলো তো, এবার আমরা বের করব তৃতীয় ব্যক্তির লাভ, কারণ এখানে প্রথম ব্যক্তি আছে আর তৃতীয় ব্যক্তি আছে, তাহলে আমার দ্বিতীয় ব্যক্তির লাভটা বের করার দরকার নেই। দেখো আমি লিখে নিয়েছি তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে তৃতীয় ব্যক্তির সোজা নিচে কত আছে, তৃতীয় ব্যক্তির মূলধন আছে 5 বাই টোটাল যোগফলটা কি আছে 16, তাহলে 5/16 ইন্টু, তাহলে 5/16 ইন্টু মোট লাভ কত আছে x আছে এত টাকা, তাহলে 5 দিয়ে xকে গুণ করলে আসবে 5x/16 এই টাকাটা। এবার প্রশ্ন অনুসারে লিখবো, দেখো বইটা একটু পড়তে হবে। বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত টাকা হয়েছে, প্রথম ব্যক্তির লাভ হয়েছে 3x কত আছে 16, তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে বলেছে 60 টাকা কম, সেই জন্য -60 হয়ে গেলো, বোঝা গেল। তাহলে 3x/16, এটার সামনে প্লাস আছে সমান সমান এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে, তাহলে সমান সমান ও পাশে -60 থাকবে। তো লসাগু যদি করি তাহলে 16 আসবে, 16 দিয়ে 16কে ভাগ করলে আসবে 1 দিয়ে আমরা 3x গুণ করলে 3x হবে, এই 16 দিয়ে 16কে ভাগ করলে আসবে 1 দিয়ে 5x গুণ করলে 5x আসবে, আর এখানে যা আছে তাই লিখবো। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5টা এক্সের থেকে 3টা এক্স বিয়োগ করলে আসবে 2টো এক্স, চিহ্নে থাকবে বড়টার, বাই আসবে 16 সমান সমান -60, তাহলে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, আমরা কোনাকুনি গুণ করবো, এটা নিচে মানে 1 আছে, তো এই দিকে গুণ করলে আসবে 2x, আর এই দিকে গুণ করলে আসবে 16 গুণন 60। আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো, তাহলে x = আসবে 16 গুণন 60 বাই হবে 2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে করলে আসবে 8, বা x = তাহলে 6টা 48 মানে 480, তাহলে 480 মানে কি x ধরেছিলাম সেটা মোট লাভটাকে ধরেছিলাম, তাহলে মোট লাভের মানটা বেরিয়েছে কত 480, তাহলে মোট লাভ হবে 480, তাহলে এখানে 480 দেওয়া আছে, তার মানে এই কথাটা সত্য হবে। 2-এর দাগে আছে 2 + √2 ইন্টু 3 + √3 ইন্টু 1 - √2 ইন্টু √3 - 1, এর সরলতম মান এটা। তাহলে প্রথমে আমরা এইটুকু তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমি গুণ করে দেবো। প্রথমে 2 দিয়ে এই দুটোকে আমরা গুণ করব। তো আমি এটাকে আর এটাকে একসঙ্গে রাখছি, আর এটাকে একসঙ্গে রাখছি, তাহলে আমাদের গুণটা করতে সুবিধা হবে। এখানে 1 - √2 লিখেছি, আর এটাকে একসঙ্গে রাখছি, 3 প্লাস কি আছে √3 ইন্টু √3 - 1। প্রথমে 2 দিয়ে গুণ করব এটাকে, তাহলে 2 অক্ষে 2 আর -2√2 হবে, প্লাস এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে, গুণ করলে আসবে √2, প্লাসে মানে হবে মাইনাস, গুণ করলে আসবে √4, অর্থাৎ 4-এর বর্গমূল কত হবে 2 হবে, একবার করে দিলাম। এবার এটা দিয়ে এটাকে গুণ করব, 3√3 হবে, প্লাসে মানে হবে মাইনাস, 3 অক্ষে 3, প্লাসে প্লাসে হবে প্লাস, √3 গুণ করলে আসবে √9, আর 9-এর বর্গমূল কত আসবে 3, প্লাসে মানে মাইনাস হবে √3। এবার দেখো এখানে -2 আছে, এটা +2, এটা কেটে দিলাম, আর প্লাসে মানে কি হবে মাইনাস হবে, তাহলে 2টা √2 থেকে যদি একটা √2 বিয়োগ করি তাহলে আরেকটা √2 থাকবে, কিন্তু চিহ্নে থাকবে কোনটার বড়টার, এখানে কিছু নেই মানে গুণ আছে। আর এখানে দেখো এই -3 আর +3, প্লাসে মানে মাইনাস, অর্থাৎ এটা থাকবে না, প্লাসে মানে হবে মাইনাস, 3টা √3 থেকে একটা √3কে যদি বাদ দেই তাহলে কি থাকবে 2টো √3 থাকবে। এবার মাইনাস একে 2 থাকবে, √2 গুণ হবে, তাহলে হবে √, এখানে 2 আর 3 কত 6 আসবে, অর্থাৎ এটার সরলতম মান আসবে -2√6। কিন্তু এখানে কত আছে
এখানে আছে 2√6, তার মানে ভুল আছে, কারণ এখানে মাইনাস থাকতে হবে। 3 দাগে বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি হলো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, তাহলে বিসি স্কোয়ার সমান সমান এসি ইন্টু এডি, এটা হবে কিনা সত্য কিনা মিথ্যা। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিচ্ছি, এখানে ছবিটা আঁকবো। এখানে ছবিটা যেহেতু বলেছে অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি অর্থাৎ বি এখানে হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে এ বলবো, এটাকে সি বলবো। এবার বলেছে কি বলেছে দেখো ভালো করে, বলেছে বিডি লম্ব এসি, মানে বিডি এসি এর ওপর লম্ব। এখান থেকে টানলাম, এটা হলো বিডি। বিডি কার ওপর লম্ব? এসি এর ওপর লম্ব। তাহলে আমাদের বলেছে এখানে যে বিসি স্কোয়ার সমান সমান হবে এসি গুণন এডি, এটা বলা আছে। তো এই কথাটা সত্য না মিথ্যা? দেখো এখানে এই কোণটা, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এই পুরো ত্রিভুজটা, মানে এই এবিসি ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আবার এই বিডি কার ওপর লম্ব? এসির ওপর লম্ব, অর্থাৎ এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে বিডি স্কোয়ার সমান সমান হবে এডি ইন্টু সিডি, এটা হবে। কিন্তু এখানে দিয়ে দিয়েছে বিসি স্কোয়ার সমান সমান এসি গুণন এডি, তার মানে এই কথাটা কি হবে? মিথ্যা হবে। 4 দাগে আছে সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত এখানে দেওয়া আছে 1:2। এখানে তার মানে চোঙ কয়টা আছে? দুটো। তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2 হবে কিনা সেটা বলেছে। তাহলে আমরা যে সম আয়তনে যেহেতু বলেছে, তাহলে আমরা সেই চোঙ দুটোর কি বের করব? আয়তন বের করব। আয়তন বের করে সেটা সমান করে নেব। দেখো আমি লিখে নিয়েছি প্রথম চোঙের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2। তাহলে প্রথম চোঙের আমরা কি বের করবো বলো তো? আমরা প্রথম চোঙের আয়তনটা বের করবো। তাহলে প্রথম চোঙের আয়তন সূত্রটা হবে কি? পাই আর স্কোয়ার এইচ। আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ কি আছে? R1 আছে। তাহলে এত এইচ ঘন, এখানে একক কি দেওয়া আছে? এখানে কোনো এককই দেওয়া নেই, তাই ঘন একক হবে। আর দ্বিতীয় চোঙের আয়তনটা বের করবো পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। তাহলে এখানে R2 আছে, R2 স্কোয়ার এইচ ঘন একক। বলেছে এই দুটো সমান, মানে সম আয়তন, মানে এই আয়তনটা সমান। তাহলে পাই R1 স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই। তাহলে এখানে উচ্চতাটাও কিন্তু আলাদা আলাদা আসবে, ঠিক আছে। প্রথম চোঙের আয়তনের যে আছে সেটার উচ্চতা আর দ্বিতীয় চোঙের আয়তন উচ্চতাটা কিন্তু আলাদা আসবে। তাহলে এইটা H1 দিচ্ছি, এটাকে H2 দিচ্ছি, বা R1 স্কোয়ার এইচ বাই, এখানে R2 স্কোয়ার এই পায়ের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। এখানে হবে পাই বাই পাই, কেটে দিচ্ছি, এখানে আসবে 1, ঠিক আছে। আর এখানে দেখো এটা কি ছিল? H1 ছিল আর এটা H2 ছিল। তাহলে এখানে আছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার গুণন, এটাকে আমরা লিখতে পারি H1 বাই H2 সমান সমান 1। এবার আমরা যদি বইটা একটু ভালো করে পড়ি, তাহলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে প্রথম চোঙ আর দ্বিতীয় চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, অর্থাৎ এখানে দেওয়া আছে, যেহেতু আমরা লিখে নিচ্ছি যে H1, প্রথম চোঙের উচ্চতা H1 আর দ্বিতীয় চোঙের উচ্চতা হলো H2, এই দুটোর আয়তনের অনুপাত দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে বললাম? 1:2, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি H1, এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে H2 সমান সমান 1/2 লিখতে পারি। তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান 1/2, H1 বাই H2 মান বসিয়ে দিচ্ছি 1/2 সমান সমান 1, বা 1 দিয়ে ওপরটাকে গুণ করলে R1 স্কোয়ারই হবে, আর 2 দিয়ে এটাকে করলে 2R2 স্কোয়ার হবে সমান সমান 1। আমরা কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে। R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এখানে দুইটা এই পাশে একের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2/1 হবে। যদি তোমরা কোনাকুনি গুণ করো তাহলে দেখো 1 দিয়ে গুণ করলে R1 স্কোয়ার আসবে, আর এই দিয়ে গুণ করলে 2R2 স্কোয়ারই আসবে। তাহলে R1 বাই R2 পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি সমান সমান 2/1। এবার দেখো এটাকে আমরা এমনভাবে লিখবো যেন এটাকেও স্কোয়ার করা যায়। তাহলে দেখো √2 যদি দেই, তাহলে এই স্কোয়ার যদি দেই, তাহলে এই স্কোয়ারটা √2টাকে তুলে দিলে কত আসবে? 2 আসবে। আর এই স্কোয়ারটা একের মাথায় থাকলে একই আসবে, মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার স্কোয়ার মনে মনে কেটে দেবো, তাহলে R1 বাই R2 সমান সমান √2/1, অর্থাৎ R1:R2 সমান সমান √2:1, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত কত? √2:1 হবে। আর এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 1:√2, মানে উল্টোটা দেওয়া আছে, তার মানে এটা মিথ্যে হবে। 5 দাগে আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে কসের পাওয়ার 4 থিটা মাইনাস সাইনের পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, মানে এর মান হবে 2। এই কথাটা সত্য না মিথ্যা? প্রথমে আমরা এইটুকু তুলে নেব।
তো দেখো আমি লিখে নিয়েছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2। এবার প্রশ্নটা তুলে নিয়েছি, এটাকে আমরা স্কোয়ারটা ভাঙিয়ে দেবো, মাইনাস এখানে থিটা হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মাথায় স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা এটার মাথায় গেলে 4 হয়ে যাবে, মানে কচের পাওয়ার 4 থিটা আসবে। এই স্কোয়ারটা এটার মাথায় গেলে সাইনের পাওয়ার 4 থিটা আসবে। তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে বি ধরলে বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কত জানি? 1 জানি। তাই এখানে 1 বসিয়ে দিলাম গুণ, কারণ এখানে গুণ আছে। কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার মান দেখো দেওয়া আছে, কত আছে? 1/2। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এখানে, তার পরের লাইনটা নিচে লিখলাম, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে 1/2 আসবে, অর্থাৎ কসের পাওয়ার 4 থিটা মানে সাইনের পাওয়ার 4 থিটার মান আসবে 1/2। কিন্তু এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে শুধু 2 দিয়েছে, অর্থাৎ এটা ভুল হবে। 3-এর 6-এর দাগে আছে 3x + 4y = 12 এবং এক্সের গড় 2 হলে ওয়াইয়ের গড় হবে 3/2। এই প্রশ্নটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে? এই প্রশ্নটা কোনোভাবেই আমি মেলাতে পারছি না, মানে এই প্রশ্নটা ভুল আছে। এখানে গড় মানে কথাটা ভুল আছে, এখানে হয়তো মান হতে পারে, কারণ এক্সের মান যদি 2 হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলে আমরা কিন্তু ওয়াইয়ের মানটা বের করতে পারি। এখানে এক্সের গড় কথাটা কিন্তু আক্ষরিক অর্থে ভুল দেওয়া আছে, এটা ভুল হবে। আর এক্সের মান যদি এখানে তোমার ওই কী বলে ওই এক্সের এখানে যদি মান থাকতো গড়ের জায়গায়, তাহলে এক্সের মান 2 হলে আমরা এখানে বসিয়ে দিতাম, তাহলে 3 × 2 + 4y = 12 হতো। আর 3 × 2 মানে কত? 6 হয়ে যেত। 6টা ওপাশে গেলে -6 হতো, তাহলে 12 থেকে 6 গেলে কত থাকতো? 6 থাকতো। অর্থাৎ আমি দেখাচ্ছি, দেখো 3x + 4y = 12। এখানে বলেছি যদি এক্সের মান থাকতো তাহলে আমরা কী করতাম? এক্সের জায়গায় মানটা বসিয়ে দিতাম। তাহলে 4y = আসতো 12, বা এখানে আসতো 6 + 4y = 12, বা 4y হলো 12 - 6, বা 4y আসবে 6, বা y আসবে 6/4। 2 দিয়ে কেটে দিলাম, 2 × 2 = 4, 3 × 2 = 6, অর্থাৎ y এর মানটা কত আসতো? 3/2। তাহলে এটা অ্যান্সার আসতো 3/2, অর্থাৎ এখানে যদি এখানে মান দেওয়া থাকতো তাহলে এই অ্যান্সারটা সত্য হতো। তো এটা যে অ্যান্সারটা আছে আর কি এখানে, তো এখানে কিন্তু মিথ্যা দেওয়া আছে 6, এটা তো মিথ্যা দেওয়া আছে, মানে প্রশ্নটাই অটোমেটিক ভুল আছে। যদি এখানে মান দেওয়া থাকতো, এটাও মান দেওয়া থাকতো, তবে কিন্তু এটা সত্য হতো, ঠিক আছে? 4-এর রোমান সংখ্যা 1-এ আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা একটি ব্যাংকে রাখলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে দেখো এখানে আসলটা দেওয়া আছে 4,000 টাকা, বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%, আর সময় n = দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা এই তিনটা তুলে আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি এর মান বের করব। সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমি সবগুলো লিখে নিয়েছি। এখানে আমরা জানি, আমরা একটা সূত্র জানি চক্রবৃদ্ধি সুদের, সমূল চক্রবৃদ্ধি এর সূত্র আমরা জানি, a = p1 + r/100 পাওয়ারে হবে n, ঠিক আছে? তো আমরা মানটা বসিয়ে দেবো। দেখো 4,000, p এর জায়গায় 4,000 বসাবো, এখানে 1 + r এর জায়গায় বসাবো 5/100 পাওয়ারে n এর মান হবে 3, সমান এখানে আছে 4,000, আর এখানে যদি লসাগু নেই হবে 100, তাহলে 100 যোগ এখানে আসবে 5, এর মাথায় আসবে কিউব, সমান 4,000, আর এখানে যদি যোগ করি আসবে 105 কত আসবে 100, এর মাথায় কিউব, তাহলে আসবে 4,000 গুণন 105/100 কয়বার হবে? 3 বার হবে, যেহেতু মাথায় এখানে কিউব দেওয়া আছে। তো আমরা 105/100 3 বার করব। 2 শূন্য কেটে দিলাম, আর এখানে একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা উপরের সবগুলো গুণ করব, 105 গুণ করব, তার সঙ্গে আবার 4 গুণ করব, আর নিচে কত রইলো? এককে 1, 3টা শূন্য হবে, ঠিক আছে? এবার আমরা এই তিনটা 105 গুণ করে নিচ্ছি। তো দেখো গুণটা তো তোমাদের আর কি দেখাতে হবে না, তাই আমি এখানে ক্যালকুলেটারই করছি। তাহলে 105 আর 105 আর 105, তিনটা 105 গুণ করব, সেটার সঙ্গে আবার কত গুণ করব? 4 গুণ করব। তাহলে এটার সঙ্গে আমরা আবার 4 গুণ করছি, তাহলে হয়ে যাচ্ছে 4, 6, 3, 0, 5, 2 শূন্য হয়, 2 শূন্য কেটে দিলাম, তাহলে আসলো কত? 4, 6, 3, 0, 5, অর্থাৎ 46,305 বাই আছে 10। যেহেতু একটা শূন্য আছে মানে কি 1 ঘর আগে দশমিক আসবে, 46, 30, আর এখানে 0.5, মানে একটা শূন্য মানে 1 ঘর আগে দশমিক। এটা কার মান বেরিয়ে এলো? এটা এর মান, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির মান বেরোলো। কিন্তু আমাদের বের করতে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে লিখবো, সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ সমান। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত বেরিয়েছে?
4,630.5, এর থেকে আমরা আসলটাকে মাইনাস করে দেবো। তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। 4,000 মাইনাস করে দেবো, তাহলে আসবে 630.5 টাকা। এটাই হবে অ্যান্সার। 4-এর 2-এর দাগে আছে এ, বি ও সি এর অংশীদারি ব্যবসায় মোট লাভের এ পেল 35%, মানে মোট যত টাকা লাভ হয়েছে তার মধ্যে এ পেল 35%, বি পেল 25%, তাহলে সি কত পাবে সেটা আগে আমরা বের করে নেব, তারপর এ বি সি এর মূলধনের অনুপাতটা বের করব। দেখো সি তাহলে পাবে, দেখো টোটাল 100%-এর মধ্যে যদি 35% পায় এ আর 25% পায় বি, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে, 60% আসবে, 60% আসবে। তাহলে 60% যদি পায় তাহলে আর বাকি 100% থেকে যদি 60% বিয়োগ করে দিই তাহলে বাকি কত থাকলো 40%। এই 40% কে পাবে, সি পাবে। তাহলে লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি, এ পেয়েছে এত, বি পেয়েছে এত এবং সি পেয়েছে সমান সমান। তাহলে 100% থেকে বিয়োগ হয়ে যাবে এই 30 + 25%, এটা যোগ হয়ে যাবে, না যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে কত আসবে, এখানে আসবে 60%। তাহলে 100% থেকে আমরা 60% বিয়োগ করবো, অর্থাৎ 40%। অর্থাৎ সি পাবে কত, 40%। এবার তাদের মূলধনের অনুপাতটা আমাদের বের করতে বলেছি, তাহলে লিখবো যে সুতরাং লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, কমা লভ্যাংশ অনুসারে মূলধন অনুপাত হবে A/B/C। তাহলে এর মূলধন কত পেয়েছে, এ পেয়েছে 35%, তো এখানে 35% দিয়ে দিচ্ছি। তার বি পেয়েছে কত পার্সেন্ট, বি পেয়েছে এখানে 25%, আর সি পেয়েছে কত 40%। ঠিক আছে, তো আমরা কত দিয়ে কাটবো, এগুলো সবগুলোকে আমরা কাটবো। আমরা দেখো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, 35 পার্সেন্টেজ মানে কি 100তে 35, আবার এখানে কত 25 কত লিখতে পারি 100, আর এখানে লিখতে পারি 40/100। তাহলে 100 100 100 সবগুলো থেকে কেটে যাবে। ঠিক আছে, তাহলে তবে 35/25/40, তো 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 সাথে 35, 5 5 25, আর 5 8 হবে 40, অর্থাৎ 7:5:8, এটাই হবে তাদের মূলধনের অনুপাত। 3-এর দাগে আছে x সমান সমান এটা, y সমান সমান এটা হলে xy - 1/xy এর মান নির্ণয় করো। তাহলে প্রথম আমরা হোলের আগে x আর y দুটোর মান তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি x আর y এর মানটা। এবার আমরা কি করব, প্রথমে x আর y এর গুণফলটা বের করব। তাহলে দেখো x এর মান আমি লিখে নিচ্ছি ইন্টু y এর মান লিখবো √111 প্লাস √11, মানে এটা x এর মান, এটা y এর মান। x আর y এর মাঝখানে কি আছে, গুণ আছে, সেই জন্য এখানে গুণ আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে ধরি a - b ইন্টু a প্লাস বি, অর্থাৎ উল্টোভাবে যদি বলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র পড়ে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 111 তার স্কোয়ার হবে মাইনাস বি বলতে 11 হবে, স্কোয়ার আসবে। তাহলে এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে আসবে 111 মাইনাস এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে আসবে 11। তাহলে 111 থেকে আমরা কি করব, 11কে বিয়োগ করে দেবো। ঠিক আছে, 111 থেকে আমরা 11কে বিয়োগ করে দিচ্ছি, 0 0 এখানে থাকবে 1, অর্থাৎ 100 থাকবে। তাহলে xy এর মানটা কত আসলো, 100। এবার আমাদের যে প্রশ্নটা বলেছে সেটা আমরা তুলে নেব। বলেছে xy - 1/xy এর মান কত, তাহলে লিখে নিচ্ছি xy - 1/xy। তাহলে xy এর মান কত, xy এর মান হলো 100 মাইনাস 1/xy এর মান কত, 100 সমান সমান। দেখো আমরা প্রথমে কি করব, লসাগু করব 100। তাহলে 100 দিয়ে 100 গুণ হবে, তার 1 4টা 0 হবে মাইনাস 1 হবে। তাহলে আমরা কি করব, এখন বিয়োগ করে দেবো 1000 থেকে কত, সরি 10,000 থেকে 1 মাইনাস করে দেবো। তাহলে লিখে নিচ্ছি 9,999 বাই কত হবে 100, শূন্য কাটা আছে বলো তো দুটো, মানে 2 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 99.99। 4-এর দাগে আছে 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a/b এর মান নির্ণয় করো। প্রথমে হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো আমি হোলের আগে এইটুকু তুলে নিয়েছি। এবার বা 3a + 7b এটার জন্য বাই হয়ে যাবে অনুপাতের জন্য, আর এখানে 5a - 3b সমান সমান 5/3 হবে। আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এই দিকে গুণ করলে আসবে 25a - 3 × 5 = 15b, আর এদিকে গুণ করলে আসবে 9a + 3 × 7 = 21b। এবার এগুলোকে আমরা এক পাশে নেব, 25a প্লাসটা এ পাশে মাইনাস হয়ে যাবে 9a সমান সমান 21b, মাইনাস 15 ও পাশে গেলে হবে +15। ঠিক আছে, +15b। তাহলে প্লাসে মানে যে মাইনাস 25-এর থেকে যদি 9টা a বাদ দিই তাহলে হবে 16টা a সমান সমান 21টা b, আর 15টা b যোগ করলে আসবে 36টা b।
বা আমাদের কি বের করতে বলেছে a/b কত, তাহলে এ এখানে দেখো 36-এর সঙ্গে বি মাঝখানে কি আছে, গুণ আছে, তাহলে বিটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, সমান সমান 36। এখানে 16টার সঙ্গে এ গুণ সম্পর্কে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা 4 দিয়ে কেটেছি, 4 × 16 আর 4 নং 36, বা a/b সমান সমান হবে 9 কত হবে 4 হবে, এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে x সমান সমান a sin থিটা এবং y সমান সমান b tan থিটা থেকে থিটা অপনয়ন করো, মানে থিটাটাকে আমার এখান থেকে আউট করে দিতে হবে। তো আমরা কিভাবে করব, প্রথমে এই দুটো তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি, এবার এটাকে আমরা লিখব a/x সমান সমান 1/sin থিটা। তো দেখো আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে কি আসবে, a sin থিটা আর এদিকে গুণ করলে হবে x, তার মানে দেখো x অক্ষে x আর এদিকে গুণ করলে a sin থিটা, মানে এটা যা কথা এটা একই কথা। একই রকমভাবে এখানে আমরা b/y করব, সমান সমান কি লিখবো 1/tan থিটা, যদি কোণাকোণি গুণ করি y অক্ষে y আর এইদিকে গুণ করলে b tan থিটা, মানে এটা আর এটা একই কথা। তাহলে বা হবে a/x সমান সমান cosec থিটা, আর এখানে b/y সমান সমান কী হবে বলো তো, cot থিটা। এবার আমরা কি সূত্র জানি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি জানি কট স্কোয়ার থিটা সমান সমান জানি 1, তাহলে কোসেক থিটার মান কত a/x, এর মাথায় স্কোয়ার আসবে, মাইনাস কট থিটার মান কত b/y, পুরোটার মাথায় স্কোয়ার আসবে, ইকুয়াল টু আসবে 1। তাহলে স্কোয়ারগুলো মাথায় আসবে, a²/x² মাইনাস b²/y² সমান সমান কী আসবে বলো তো 1 আসবে। তো দেখো এখানে থিটা আছে নেই, এটাই আমরা থিটা অপনয়ন করলাম। 6-এর দাগে আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0, আর থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হলে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এইটুকু তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি, বা সাইন থিটা এই মাইনাস কস থিটা ওপাশে গেলে হবে প্লাস কস থিটা, বা আমরা আবার এটাকে এভাবে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান সমান 1/1। দেখো কোণাকুণি যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আবার সাইন থিটা সমান সমান কী হয় কস থিটা, অর্থাৎ ওপরের লাইনটা আর এই লাইনটা কিন্তু একই হয়। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা সমান সমান 1কে 1 দিয়ে ভাগ করলে একই হয়, বা ট্যান থিটা সমান সমান ট্যান π/4, মানে ট্যান 45 ডিগ্রির মান হলো 1, ট্যান যদি কেটে দেয় তাহলে থিটার মান আসবে π/4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের মান কার বের করতে বলেছে, আমাদের মান বের করতে বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা। তাহলে সুতরাং দিয়ে লিখে নিচ্ছি সেক থিটা প্লাস কোসেক থিটা। তাহলে দেখো সেক থিটার মান হবে π/4 প্লাস কোসেক থিটার মান হবে π/4 সমান সমান সেক 45 ডিগ্রি মান আমরা কি জানি √2, আর কোসেক 45 ডিগ্রি মান আমরা কি জানি √2, অর্থাৎ যোগ করলে আসবে 2√2। 7-এর দাগে আছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও AB = AC এবং অ্যাঙ্গেল BOC = 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ABC এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো একটা ABC ত্রিভুজ এঁকে নিয়েছি, এটাকে নাম দিচ্ছি A, এটা হলো B, এটা হলো C, এর পরিকেন্দ্র এটা বলেছে O, ঠিক আছে। এখানে মান দেওয়া আছে কি অ্যাঙ্গেল BAC সমান সমান 140 ডিগ্রি, তাহলে আমরা অ্যাঙ্গেল BAC জায়গায় আমরা বসাবো BOC, এই জায়গায় বসাবো কত 140 ডিগ্রি। এবার দেখো আমরা এই কোণটা বার করবো, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে আমরা বলতে পারি যে উল্টোভাবে যে এই কোণটা অর্থাৎ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণটা কী হবে, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলে উল্টোভাবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কী হবে অর্ধেক হবে, অর্থাৎ এই কোণটা BAC অ্যাঙ্গেল BAC এর মান হবে এটার কি অর্ধেক, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল BOC এর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যাঙ্গেল BOC এর মান হলো 140 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করছি হবে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC এর মান কত আসলো 70 ডিগ্রি। এবার এখানে বইয়ে বলে দিয়েছে যে AB বাহু আর AC বাহুর মানটা সমান, AB আর AC বাহু এর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে যেহেতু বাহু সমান তাহলে বিপরীত কোণগুলো কি হবে সমান হবে, বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ABC মানে অ্যাঙ্গেল ABC মানে এই কোণটা, আর অ্যাঙ্গেল ACB মানে এই কোণটা, ঠিক আছে, সমান হবে অ্যাঙ্গেল ACB সমান কি বললাম, যেহেতু বাহু দুটো সমান AB আর AC সমান তাই বিপরীত কোণটাও সমান হবে, তাহলে অ্যাঙ্গেল ABC আর অ্যাঙ্গেল ACB সমান হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টা কোণ সমষ্টি কি জানি 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ABC এই কোণটা ABC, তারপর এই কোণটা মানে অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল এই কোণটা ACB
ACB সমান সমান হবে 180 ডিগ্রি। এবার যেহেতু বলেছিলাম এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল ABC, মানে এই কোণ আর এই কোণটা সমান হওয়ার জন্য এটা যোগ হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কী রইল, প্লাস অ্যাঙ্গেল BAC সমান সমান 180 ডিগ্রি। বা দেখো এখানে আমরা বার করব 2 অ্যাঙ্গেল ABC সমান সমান হবে 180 ডিগ্রি, প্লাসটায় বসে আসলে হবে মাইনাস হবে অ্যাঙ্গেল BAC, বা অ্যাঙ্গেল ABC এর মান আসবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAC বাই 2, বা অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BAC এর মানটা আমরা বের করে নিয়েছি কত, 70 ডিগ্রি, তাহলে এখানে হবে 70 ডিগ্রি বাই হবে 2, তাহলে বা অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু আসবে 110 ডিগ্রি বাই 2, 2 দিয়ে ভাগ করছি 55 হবে, তাহলে মানে অ্যাঙ্গেল ABC হবে 55 ডিগ্রি, ঠিক আছে। 8 দাগে আছে ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত ABBC ও CA বাহুকে যথাক্রমে PQ ও R বিন্দুতে স্পর্শ করেছে। AP 4 সেমি, BQ 5 সেমি এবং CR 6 সেমি হলে ত্রিভুজ ABC এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা ABC ত্রিভুজের অন্তর্বৃত্তটা প্রথমে এঁকে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত এঁকে নিয়েছি। এখানে বলেছে এই AB বাহু P বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে AB বাহুটা এখানে P বিন্দুতে স্পর্শ করবে। আর BC বাহুটা কোন বিন্দুতে স্পর্শ করেছে, BC করেছে Q বিন্দুতে, আর CA R বিন্দুতে, তাহলে BC হবে Q বিন্দুতে, ঠিক আছে, আর CA হবে R বিন্দুতে স্পর্শ করেছে। এবার এখানে মান দেওয়া আছে, বইয়ে মান দেওয়া আছে, AP বলেছে 4 সেমি, AP 4 সেমি, BQ বলেছে 5 সেমি, আর CR বলেছে 6 সেমি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এইটুকু একই আসবে, অর্থাৎ A থেকে AP এর দৈর্ঘ্য আর AR এর দৈর্ঘ্যটা সমান আসবে। তাহলে AP এর দৈর্ঘ্য কত, 4 সেমি বলেছে, তাহলে এর দৈর্ঘ্যটাও 4 সেমি হবে। আবার দেখো এই B থেকে BP বা এখানে PB বলতে পারো, তাহলে PB এর দৈর্ঘ্য যা হবে আর এখান থেকে BQ এর দৈর্ঘ্যটা একই আসবে। তাহলে PB এর দৈর্ঘ্যটা কত আছে আর BQ এর দৈর্ঘ্যটা, BQ এর দৈর্ঘ্য 5 সেমি হলে PB এর দৈর্ঘ্যটাও 5 সেমি হবে। এবার দেখো এখানে QC, এই QC এর দৈর্ঘ্য আর এখানে CR এর দৈর্ঘ্যটাও কী হবে, একই হবে। তাহলে QC এর দৈর্ঘ্য আর CR এর দৈর্ঘ্যটা কত, এখানে CR এর দৈর্ঘ্য 6 সেমি হলে QC এর দৈর্ঘ্যটাও 6 সেমি হবে। তাহলে দেখো সুতরাং আমরা এই পুরো বাহুটার দৈর্ঘ্য বার করবো, অর্থাৎ পুরো বাহুটা হলো AB এর মান হবে AP, মানে এখান থেকে এইটুকু আর এইটুকু যোগ, অর্থাৎ AP যোগ PB। তাহলে AP এর মান কত, AP এর মান হলো 4 সেমি আর PB এর মানটা কত আছে 5 সেমি, তাহলে যোগ করে দিলে আসবে 9 সেমি, ঠিক আছে। AB বার করে নিলাম। একই রকমভাবে আমরা BC বার করে নেব। তাহলে BC এর মান কী হবে বলো তো, BQ যোগ CQ, তাহলে BQ এর মান কত আছে, BQ আছে 5 সেমি আর CQ এর মান কত দেওয়া আছে 6 সেমি, তো 5 6 কত আসবে 11 সেমি। তারপরে আসবে C এর মানটা বার করবো, ঠিক আছে। তো আমি এখানেই করছি কমা দিয়ে C এর মানটা কী হবে, CR যোগ AR, তাহলে CR এর মানটা কত আমি একবার বসিয়ে দিচ্ছি, CR এর মান হলো 6 সেমি আর AR এর মান কত 4 সেমি, তাহলে 6 4 হবে 10 সেমি, ঠিক আছে। তাহলে AB BC আর C এর বাহুটা আমরা বের করে নিলাম। এবার বলছি আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বার করব, ভুল বললাম, ত্রিভুজ ABC এর পরিসীমাটা বার করব। পরিসীমা মানে কি, এই তিনটা বাহুর যোগফল হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি, সুতরাং ত্রিভুজ ABC এর পরিসীমা সমান সমান এই তিনটা বাহু যোগ হবে, অর্থাৎ এই AB BC আর C এর বাহু যোগ হবে 9 সেমি 11 সেমি আর 10 সেমি যোগ হবে, 9 যোগ 11 যোগ 10, তাহলে লিখে নিচ্ছি 9 যোগ 11 যোগ 10 সেমি, তাহলে কত আসবে 9 আর 10 20, এখানে 20 হবে 30 সেমি হবে, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা আছে 9-এর যে প্রশ্নটা আছে এটা কিন্তু একটা উপপাদ্য, ঠিক আছে। উপপাদ্যটা এটা তোমরা বই থেকে বের করে নেবে, এটা বইয়ে হয়তো পাবে না, তো আমি নেক্সট তোমরা কমেন্ট করবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটু পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের এই হয়ে গেল সবগুলো। 10-এ আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের সাংখ্যমান সমান। তাহলে এই দুটো নিচে তোমরা প্রথমে আন্ডারলাইন করো, আয়তন আর কি আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে প্রথমে আমরা এই শঙ্কুর আয়তনটা বের করব আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তারপর কি করব, এই দুটোকে সমান করে দেবো, যেহেতু এখানে সমান বলা আছে। এখানে শঙ্কুটার উচ্চতা বলেছে 23 একক এবং ব্যাসার্ধ 8 একক বলে দিয়েছে। তারপর এই মানটা আমাদের কত হবে সেই মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি বার করব, শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল।
তাহলে লিখে নিচ্ছি শঙ্কুটির উচ্চতা হলো h এবং ব্যাসার্ধ হলো r একক। তো দেখো এই দুটো দেওয়াই আছে, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা। তো আমরা প্রথমে বের করব শঙ্কুটির আয়তন সমান সমান, আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। আর বের করব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান সমান পাই r স্কোয়ার h বর্গ একক। এটা হবে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান কি বলেছে, সমান বলেছে। তাহলে আমরা কি করব, এই দুটোকে সমান করে দেবো। তাহলে প্রশ্নানুসারে আমরা এই দুটোকে সমান করে দিচ্ছি। 1/3 পাই r স্কোয়ার h অর্থাৎ শঙ্কুটার আয়তন আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সমান করে দেবো। তাহলে দেখো এই এখানে 1/3 পাই r স্কোয়ার h আছে সমান সমান, আমরা কি করবো বলো তো, এখানে আমি একবারে করছি, ঠিক আছে, এই লাইনটা কেটে দিচ্ছি। দেখো এই একটা ওপরটার সঙ্গে গুণ আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে হবে পাই r স্কোয়ার h, নিচে হবে 3 সমান সমান হবে পাই r স্কোয়ার h। সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা হলো পাই আর এল, ঠিক আছে, পাই আর এল হবে, পাই আর এল, একটু ভুল হয়ে গেল। দেখো বা এবার আমরা গুণ করবো, এটা নিচে আমার কিছু 1 আছে, যদি এই দিকে গুণ করি তাহলে আসবে 3 পাই আর এল সমান সমান, এই দিকে গুণ করলে হবে পাই আর স্কোয়ার এইচ। বা এখানে দেখো এখানে এই এলটাকে শুধু রাখবো, এলের সঙ্গে পুরোটা গুণ সম্পর্কে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ বাই 3 পাই আর। তাহলে দেখো এখানে পাই পাই কাটা যাবে, আর একটা আরের সঙ্গে একটা আর কেটে দিচ্ছি, তাহলে এল সমান সমান কী আসবে বলো তো, আর এইচ বাই 3 আসবে, কারণ এখানে একটার সঙ্গে একটা আর কেটে গেলে আরেকটা থাকবে কিন্তু। হ্যাঁ, এবার আমরা কি করব, এবার আমরা উভয় পক্ষে বর্গ করব। কেন করব, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কেন করব, কারণ আমরা জানি কি সূত্র, এল স্কোয়ার সমান সমান কি জানি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এখানে এল এর মাথা স্কোয়ার দিলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। দেখো উভয় পক্ষে বর্গ মানে এই পুরোটার মাথা স্কোয়ার আসবে, আর এখানে এই পুরোটার মাথা স্কোয়ার আসবে, তাহলে এল স্কোয়ার আসবে সমান সমান, এটার মাথা আসলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 3 9। এল স্কোয়ার মানে আমরা কি জানি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার জানি, তাহলে এটা সূত্রটা বসিয়ে দিলাম সমান সমান যা আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। তাহলে বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এটা এখানে চলে আসবে আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান 1/9। দেখো কোনাকুনি যদি গুণ করি, এটা এইদিকে 9 গুণ আছে, এটা নিচে নেমে 1 ছিল, তাহলে এইদিকেও 9 গুণ ছিল, আর এটা নিচে নেমে 1 ছিল, এইদিকে গুণ করলে এটাই আসে। দেখো একের সঙ্গে এটা গুণ আছে, মানে এইটা যা কথা এটা একই কথা। এবার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান 1/9। দেখো যদি লসাগু করো তোমরা তাহলে আবার ঘুরে ঘুরে এই লাইনটাই আসবে, তাহলে এইচ স্কোয়ার কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে আসবে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান সমান 1/9। তো আমাদের এটাই বলেছে যে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ারের মান কত। তো এখানে সাজানো আছে, 1/h স্কোয়ারটাকে আগে রাখা আছে, 1/r স্কোয়ারটাকে পরে নেওয়া আছে, একই ব্যাপার, এটাই হলো অ্যান্সার। 11 দাগে আছে একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তাদের ব্যাসের অনুপাত কত হবে। তো আমরা প্রথমে নিরেট ধাতব অর্ধগোলকের আয়তন বের করব। যদি গলানোর কথা বলে সবসময় সেটার আয়তনটাকে তোমরা ধরে নেবে। তাহলে আমরা কি করব, অর্ধগোলকের আয়তনটা বের করব, সেটা গলিয়ে কি বলেছি, একটা নিরেট গোলক তৈরি করা হয়েছে, অর্থাৎ অর্ধগোলকটা গলিয়েই কিন্তু নিরেট গোলকটা তৈরি করা হয়েছে। তাহলে অর্ধগোলকের আয়তন আর গোলকের আয়তন কিন্তু একই হবে, ঠিক আছে। দেখো 9 দাগ, আমি আবারও বলছি যে একটা অর্ধগোলক, এটা গলিয়ে কিন্তু একটা গোলক তৈরি করা হয়েছে, অর্থাৎ অর্ধগোলকের যে আয়তনটা আছে, অর্ধগোলকের আয়তন আর যে গোলকের যে আয়তন আছে, এই দুটো আয়তন কিন্তু সমান হবে। তাহলে আমরা অর্ধগোলকের প্রথমে ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি, ধরি কমা অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর, এবং গোলকের ব্যাসার্ধ তো এই অর্ধগোলকের ব্যাসার্ধকে R1 ধরছি আর গোলকের ব্যাসার্ধটাকে R2 ধরছি। তাহলে অর্ধগোলকের আয়তনটা বের করব, অর্ধগোলকের আয়তন
অর্ধগোলকের আয়তন সূত্র হবে 2/3 পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধর কিউব। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ R1 ধরেছি, তার R1-এর কিউব হবে এত ঘন। এখানে কোনো একক দেওয়া আছে কি? নাই, কোনো একক দেওয়া নেই। তাহলে এত ঘন একক। আর গোলকের আয়তনটা লিখে নিচ্ছি, গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। আর বলতে ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ R2 ধরেছি, R2 এর কিউব ঘন একক। এবার যেহেতু বলেছিলাম অর্ধগোলকটাকে গলিয়ে গোলকটা তৈরি করা হয়েছে, তাই অর্ধগোলকের আয়তন আর গোলকের আয়তনটা কি হবে? একই হবে। তাহলে 2/3 পাই R1 কিউব সমান সমান 4/3 পাই R2 কিউব। তো এবার এখানে আমরা R1 কিউব আর এটা R2 এখানে গুণ আকারে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। R2 কিউব সমান সমান এখানে আছে 4/3 পাই, আর এখানে 2/3 পাই গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। বা এখানে R1 কিউব বাই R2 কিউব সমান সমান এখানে দেখো পাই পাই কেটে যাবে আর 4/3, আর এই যে ভাগ চিহ্নটা এটা গুণ হয়ে যাবে, 3টা উপরে যাবে 2টা নিচে আসবে, 3 3 কাটা, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 2 4। তাহলে আসবে R1 কিউব বাই R2 কিউব সমান সমান কী আসবে? 2। এখানে নিচে নাই মানে আমরা 1 লিখতে পারি, 2/1 লিখতে পারি। তাহলে এখানে আসলো R1 কিউব বাই R2 কিউব সমান সমান 2/1। তার পরের লাইনটা আমরা করব যে এই R1 বাই R2 পুরোটার মাথায় কিউব দিব, ঠিক আছে? তাহলে এই কিউবটা এটার মাথায় আসলে R1 কিউব, আর এটার মাথায় আসলে R2 কিউব, ঠিক আছে? তো এবার দেখো R1 বাই R2, এখানে এই কিউবটা যদি উঠে যায় তাহলে 3, এখানে √, হবে 2/1। তাহলে যেহেতু আমাদের কি বলেছিল যে ব্যাসের অনুপাত চেয়েছে, তাই আমরা এই ব্যাসার্ধকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দেব, এখানেও এখানেও, ঠিক আছে? 2 2 কেটে গেলে দেখো আবার আগের লাইনটা আসবে। আর 2 দিয়ে কেন গুণ করলাম বুঝতেই তো পারছো, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে ব্যাস চলে আসবে। তাহলে ব্যাসের অনুপাত হবে, এটা 2-এর মাথায় যাবে, আর 1-এর মাথায় গেলে তো এর একই হবে। তাহলে তার পর লাইনটা আসবে যে ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ 2R1:2R2 সমান সমান 3 পাওয়ার হবে 2:1 হবে, এটা হবে। অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত হবে, ব্যাসের অনুপাত হবে এটা। এরপরে 12 দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1। ক্যাপিটাল সিগমা FI XI ইকুয়াল টু 143 প্লাস 2K এবং ক্যাপিটাল সিগমা FI হলো 30 হলে K এর মান নির্ণয় করো। তো এখানে এই যে গড়টা দেওয়া আছে, এই গড়টা কিন্তু বইয়ের হিসেবে দেওয়া আছে। তো আমরা কি করব? আমরাও গড় বের করে বইয়ের সঙ্গে সমান করে দেব, এটাই নিয়ম। মানে বইয়ে যেটা দেওয়া থাকে সেটাও আমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেব। তো আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা গড় নির্ণয় করার সূত্রটা ব্যবহার করব। দেখো আমি তুলে নিয়েছি। এবার আমরা গড় নির্ণয় করার সূত্রটা এখন দেবো, যে নির্ণয়ে গড় সমান সমান, গড়ের সূত্রটা আমরা কি জানি বলো তো? ক্যাপিটাল সিগমা FI XI বাই ক্যাপিটাল সিগমা FI। তাহলে এখানে হবে 143 প্লাস 2K বাই যা আছে, হ্যাঁ 30, ক্যাপিটাল সিগমা FI এর মান কত? 30। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে গড় হলো 143 প্লাস এটা বাই 30 সমান সমান বইয়ে দেওয়া আছে কত? 8.1 দেওয়া আছে, ঠিক আছে? দশমিক তুলে দিচ্ছি, এখানে আসবে 10। তো আমরা কোনাকুনি গুণ করব বা নিচে নিচে কাটাকাটি করা যায়, তো আমরা কেটে ছোট করে দিচ্ছি। 143 প্লাস 2K বাই 3 ইকুয়াল টু এখানে আসবে 81, আর এটা নিচে নেই মানে 1 আছে, কারণ 10 অক্ষে 10, 3 10 30। এবার কোনাকুনি গুণ করব, যে K এর মান বার করব। তাহলে এদিকে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, আর এই দিকে 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, আর 3 হবে কত? 24, বা 2K সমান সমান আসবে 243 মাইনাস হবে 143, বা 2K সমান সমান আসবে 100। এর পর লাইনটা আমি এখানে করছি, K সমান সমান আসবে 100/2, 2 দিয়ে কাটছি 50, বা K ইকুয়াল টু আসবে 50, অর্থাৎ K এর মান হবে 50।